আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। এর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপি বা বিএনপির সরকার আসলে কি করবে, কি করা উচিত। আমি আমার মতো করে একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ দাঁড় করিয়েছিলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে যে বিষয় নিয়ে শুরু করবো, আমি আসলে একাধিক প্রসঙ্গে একটু কথা বলতে চাই আজকে। এই বিষয়ে আগেও আমি টুকটাক কথাবার্তা বলেছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে এখন কি করবে। অনেকেই বলতে পারেন আওয়ামী লীগ নিয়ে এত মাথা ব্যথা কেন। কোনো মাথা ব্যথা নয়, এটা হচ্ছে রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা দল যার একটা ইতিহাস আছে, যার ভালো মন্দ দুই দিকই আছে, এবং যে দলটা ডিপ রুটেড, একটা গ্রাস রুটেড পলিটিক্যাল পার্টি, যার লক্ষ কোটি সমর্থক সারা দেশে আছে। এবং আওয়ামী লীগ সর্বশেষ 15 বছরের আগেও তারা শাসন ক্ষমতায় ছিল, স্বাধীনতার পর থেকেও ছিল, এবং সেই সময়কার ভুল ত্রুটি বিভিন্ন সময়কার সেগুলো নিয়ে বহু আলোচনা আছে। আমি সেই আলোচনার মধ্যে যেতে চাই না। 15 বছরের লুটপাট, গুম, নির্যাতন এগুলো নিয়েও কথা বলতে চাই না, সবাই জানে। কিন্তু শেষের 36 দিন যে ব্রুটালিটি, যে নির্মমতা ওই সরকার প্রধানমন্ত্রী দেখিয়েছেন, সেটা ক্ষমার অযোগ্য। আমাদের বয়সী বা আমাদের চেয়ে বয়স বেশি যারা, তারা হয়তো কোনোভাবে ক্ষমা করলেও করতে পারে, কিন্তু যে তরুণ প্রজন্ম, বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ, তাদের স্মৃতি থেকে এটা মুছে যাবে না। এটা আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব দিকভ্রান্ত। আমি বলেছি যে 5ই অগস্টের পরে আজ পর্যন্ত তাদের কোনো অফিসিয়ালি, আমরা জানি শেখ হাসিনা ওবায়দুল কাদের সভাপতি, সাধারণ সম্পাদক, কিন্তু আসলে তার কোনো অ্যাক্টিভিটিস আমাদের চোখে নেই। অনেকে পালিয়ে গেছেন, কেউ কেউ জেলে আছেন। সাধারণ সমর্থকরা হয়তো কিছু কর্মীও দেশে নিজ নিজ এলাকায় কোনো না কোনোভাবে আছেন, কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে হয়তো আছেন। ভোট একটা হয়েছে, সেই ভোটের সময় কেউ কেউ হয়তো ভোট দেননি, কিন্তু অনেকে ভোট দিয়েছেন। কেউ বিএনপিকে দিয়েছেন, কেউ জামাতকে দিয়েছেন, যার যেখানে সুবিধা হয়েছে সেভাবে তারা ভোট দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কথা, কোনো চেষ্টা, রাজনীতিতে কামব্যাক করবার কোনো কিছু আমরা দেখছি না। একটা বড় কারণ বোঝা যায়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী বা পতিত প্রধানমন্ত্রী, তিনি রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করতে চাইছেন না। তার যে পতন হয়েছে, তাকে যে পালিয়ে যেতে হয়েছে, সেটা বোধহয় এখনও তিনি মাথায় নিতে পারছেন না। আর পাচ্ছেন না বলি, তিনি নিজেও কিছু করতে পারছেন না, কাউকে কোনো দায়িত্ব দিচ্ছেন না, ছাড়ছেন না। কিন্তু বাংলাদেশে ভেতরে লক্ষ কোটি আওয়ামী সমর্থক, তারা দ্বিধান্বিত, তারা বিপদগ্রস্ত, তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। ইতিহাসে এমনটা কখনো হয়নি, আওয়ামী লীগের ইতিহাসে হয়নি। কেউ না কেউ কোথাও না কোথাও অল্প বিস্তর চেষ্টা করেছেন। এবং শুধু শেখ হাসিনার কথাই বলি কেন, আওয়ামী লীগের আমরা সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাক্টিভ দেখি, তারাও যে ভাষায় কথাবার্তা বলেন, এবং ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ন্যূনতম কোনো ক্ষমা প্রার্থনা তো অনেক দূরের কথা, বিবেক আছে বলে মনে হয় না। কিন্তু কথা আমি বলবো না যে আওয়ামী লীগের সকল নেতা বিবেকহীন, সকল কর্মী বিবেকহীন, তার সমর্থকরা সকলেই বিবেকহীন, কথা আমি কোনো অবস্থাতেই বলবো না। কেউ বললেও আমি সেটা মানতে রাজি না। অনেককে দেখি যাদের জন্য আওয়ামী লীগ সমালোচিত হচ্ছে, শেখ হাসিনা শাসনামলে খুব অ্যাক্টিভ ছিলেন, তাদের মধ্যে তরুণ আছেন, তারা দেদারসে যা খুশি তাই লিখছেন। এখনও মাথার থেকে ওই বিএনপি জামাতের ওই যে ট্যাগ করে সেই ভূত চায়নি। এই ভূত তাড়ালেই শুধু চলবে না, এদেরকে দিয়েও আসলে আওয়ামী লীগ ফেরত আসতে পারবেন। একজন যাকে আমি খুব বেশি পছন্দ করি না, একবার আমার শোতে এসেছিলেন, তাকে দেখে কিছু সেন্সেবল কথাবার্তা তিনি নানান মাধ্যমে বলছেন, অনেক সময় খুব বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে। তার একটা পলিটিক্যাল পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, মা শিল্পী ছিলেন, রানা আশিকুর রহমান, বাবা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান এমপি ছিলেন। রাশেক রহমানের কথা বলছি। তাকে দেখি আমি মাঝে মধ্যে যে
এই ভুল ত্রুটি স্বীকার করে এবং এখন আসলে আওয়ামী লীগের চিত্রটা কি সেটা মাঝে মধ্যে বলছেন। কিন্তু মূল কথা হলো যে আওয়ামী লীগকে ফেরত আসতে হলে একটা লং টার্ম পরিকল্পনা করে রাজনীতি ফেরত আসতে হবে। কেউ তাকে সাদরে বরণ করে নেবে না। এই পথটা অনেক কষ্টের, অনেক সুখ ভোগ করেছেন, অনেক আনন্দ উদযাপন করেছেন, যা চেয়েছেন তাই 15 বছরে করেছেন। এখনকার পথটা একটু কঠিন, এবং এই কঠিন পথটা অতিক্রম করবার জন্য যেটা করতে হবে, বাস্তবতা বুঝতে হবে। এটা মানতে হবে যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, বাংলাদেশকে গণতন্ত্রের ধারায়, বাংলাদেশকে অসাম্প্রদায়িক ধারায় রাখবার ঐতিহাসিক দায়িত্ব, আপনি পছন্দ করেন আর না করেন, আমি পছন্দ করি আর না করি, এটা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপির উপরে পড়েছে। একদলীয় শাসন থেকে যেমন তারা বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসার ব্যবস্থাটা, তাদের দায়িত্বটা তাদের হাতে পড়েছিল, এই দায়িত্বটা তাদের উপরেই পড়েছে। এবং এখানটাতেই আওয়ামী লীগ যদি ওই রাজনীতিটা করতে চায় তাহলে বিএনপিকে সহযোগিতা করতে হবে। আর আওয়ামী লীগ যদি বিএনপিকে আনস্টেবল করার চেষ্টা করে, এই সরকারকে আনস্টেবল করার চেষ্টা করে, তার সুফল পাবে জামায়াত ইসলামী এবং তার মিত্ররা। এখন আওয়ামী লীগ সেটা চায় কিনা, চাইবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। চাইতে পারে, অতীতে এরকম নজির আছে। আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতায় ছিল 91 থেকে 96, জামাতকে সঙ্গে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংসদ থেকে পদত্যাগ করেছে। এই নজির তার আছে। মতিউর রহমান নিজামীকে পাশে বসে শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, গোলাম আজমের কাছে নিজ রাষ্ট্রপতি সমর্থনের জন্য প্রার্থীকে পাঠিয়ে দিয়েছেন। এগুলো আওয়ামী লীগের নজির আছে। কিন্তু এটাই আওয়ামী লীগের রাজনীতি না। তার যে রাজনীতি, সেই রাজনীতিতে যদি তাকে ফেরত আসতে হয়, তাহলে আমি মনে করি তাকে দীর্ঘমেয়াদে অন্তত 10-15 বছরের প্ল্যান করতে হবে, এবং তাকে বাংলাদেশকে স্ট্যাবল, তারা যে বাংলাদেশের ক্ষতি করেছেন সেই ক্ষতি পুষিয়ে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকার সব ভালো করবে আমি জানি না, ভালো করবে কিনা। অতীতে বিএনপি অনেক দুর্বলতা ছিল, অনেক অন্যায়ও ছিল তাদের, এটা অন্যরা অস্বীকার করতে পারে, কিন্তু আমি অস্বীকার করব না। কিন্তু আজকের বাস্তবতায়, যে রাজনৈতিক বাস্তবতায়, এই বাস্তবতায় এটা করতে হবে। হ্যাঁ, অফকোর্স বিএনপি সরকার ভুল করবে, অন্যায় করবে, আমাদের সেটা ধরিয়ে দিতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগও সেটা করতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে তাকে নামাতে হবে এখনই, আর সঙ্গে তো জামাত আছেই, তাহলে লাভটা আওয়ামী লীগেরও হবে না, বিএনপির হয়তো ক্ষতি হবে। আর তারা যদি ডেলিভার করতে পারে, পারফর্ম করতে পারে, খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু লাভ যা হবে সেটা জামায়াত ইসলামীর। কাজে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে সে কী করবে, এবং নেতৃত্বে আমূল বদল আনতে হবে, ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে, অতীতের ভুল ত্রুটি স্বীকার করে নিতে হবে, এবং গঠনমূলক রাজনীতি করতে হবে। আর এই যে কথাগুলো বলি না, অনেক সময় অনেকেই সহ্য করতে পারেন না। অনেক নেতাকর্মীও দেখি কমেন্ট বক্সে গেলেও দেখা যায় যে সহ্য করতে পারেন না। কিন্তু রাজনীতিতে সহনশীলতা না থাকলে গণতন্ত্র হবে না। রাজনীতিবিদদের সমালোচনা সহ্য করতে হবে। আজকেই দেখছিলাম বাংলাদেশ প্রতিদিনের এক সময়কার সম্পাদক নঈম নিজাম একটা লেখা লিখেছেন যে তোফায়েল আহমেদের বিরুদ্ধে সমালোচনা করবার পরে তিনি কীভাবে সাদরে সেটাকে নিয়েছিলেন। আমরা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখেছি, তার বিরুদ্ধে কার্টুন ছাপা হয়েছে, সেই কার্টুন তিনি শেয়ার করেছেন, মানে তাকে ব্যঙ্গ করে বা সমালোচনা করে। আমি এই গল্প আগেও বলেছি যে সারা রাত আড্ডা মেরেছেন, প্রায় মধ্যরাত পর্যন্ত, ব্যারিস্টার মাহদুদ আহমদ এবং হলিডে সম্পাদক এনায়েতুল্লাহ খান। সকালবেলা গিয়ে মাহদুদ আহমেদ অফিসে গিয়ে দেখেন এনায়েতুল্লাহ খান তার বিরুদ্ধে এক বিশাল লেখা লিখেছেন। তারপরে ফোনে কথা বলেছেন, হয়তো মন খারাপও করেছেন, কিন্তু সম্পর্কের কোনো ঘাটতি হয়নি। কাজেই রাজনীতিবিদদের সমালোচনা সহ্য করতে হবে। যত বেশি সমালোচনা আপনি সহ্য করতে পারবেন, তত বেশি আসলে আপনি ইতিবাচক পথে চলতে পারবেন। অনেক মন্ত্রীকেও আমরা দেখি, অতীতেও দেখেছি, কিছুই সহ্য করতে পারেন না। আর গণমাধ্যমের কাজ হচ্ছে তাদের সমালোচনা করা।
তাদের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেওয়া, তাদেরকে চ্যালেঞ্জ করা, সেটা তাদের মাথায় রাখতে হবে। এমনকি আমি অনুরোধ করবো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও সমালোচনা সহ্য করবেন এবং সমালোচকদের বেশি গুরুত্ব দেবেন, এটা আমার তার কাছে প্রত্যাশা থাকবে। সরকারের ভুল ত্রুটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু করা যায়। সামনে স্বাধীনতা দিবস, স্বাধীনতা পদক ঘোষণা করা হচ্ছে। বাংলা একাডেমি পদক নিয়ে কী হয়েছে সেটা আমরা অনেকবার আলোচনা করেছি অনেক জায়গায়। স্বাধীনতা পদক কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিতর্কিত হচ্ছে, আমি মনে করব যাদেরকে দেওয়া হচ্ছে। নৈতিক মানদণ্ডে ফ্যাসিবাদকে সমর্থন করা না করার অর্থে এবং সামগ্রিক বিচারে এখানে অনেক বড় দুর্বলতা চোখে পড়েছে এবং এই ধরনের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সরকারের অনেক সজাগ এবং সতর্ক থাকা দরকার। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বিভিন্ন সময় বলেছি। আমি আশা করব আমাদের দুটো রাষ্ট্রীয় পদক আছে, একটা 21শে পদক, একটা স্বাধীনতা পদক। বিশেষ করে স্বাধীনতা পদক দেওয়ার ক্ষেত্রে আমি কিছু প্রস্তাব আজকে করতে চাই। এটা তাকে রাজনৈতিকভাবে তার অনুসারীরা, সমর্থকরা হয়তো সবাই পছন্দ করবেন না, কিন্তু এই কাজ যদি তিনি করেন, আমি মনে করি তিনি ইতিহাসের প্রতি তার যে দায়বদ্ধতা সেটা পূরণ করতে পারবেন এবং তিনি ইতিহাসে নাম লেখাতে পারবেন। প্রধানমন্ত্রী হওয়াটাই ইতিহাসে নাম লেখা নয়, তার লিগেসি রেখে যাওয়া, এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যেটার জন্য মানুষ তাকে দীর্ঘকাল স্মরণ করবে। আমি চাই সেই জায়গায় তিনি যান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়কার যারা সরকারে ছিলেন, অস্থায়ী সরকারে, তাদের মধ্যে কেউ যদি স্বাধীনতা পদক না পেয়ে থাকেন, আমি মনে করি তাদের প্রত্যেককে স্বাধীনতা পদক দেওয়া উচিত। একবারে না, পারবেন না হয়তো, ধাপে ধাপে। আমি জানি মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটাই একমাত্র মানদণ্ড নয়, যেহেতু স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত একটা পদক, নামটাই স্বাধীনতা পদক, কাজেই এই কাজটা করা উচিত। যে উপদেষ্টা মণ্ডলীতে যারা ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মনি সিং সহ যারা ছিলেন, আমি জানি না এদের কেউ পেয়েছেন কিনা, আমি এটা রিসার্চ করে দেখিনি এখনো। যারা পাননি তাদের প্রত্যেককে দেওয়া উচিত আমি মনে করি, এবং আমি মনে করি প্রধানমন্ত্রী তারই মেয়াদকালে এটা করবেন। এবং আমি মনে করি 8জন তৎকালের 8জন রাজনৈতিক নেতা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, 4জন যুব নেতা এবং 4জন ছাত্র নেতা, তাদের স্বাধীনতা পদক পাওয়া উচিত। আমি নাম করতে চাই, এতে অনেকেই বিরক্ত হতে পারেন আমার উপরে, এবং তাদের সকলের স্বাধীনোত্তর কার্যক্রম গ্রহণযোগ্য নয়, আমি এক বাক্যে আমিও তাদের তীব্র সমালোচক। কিন্তু আমি মনে করি যে ইতিহাসের ওই অধ্যায়ে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটার জন্য আমাদের তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত। তোফায়েল আহমেদ, আব্দুর রাজাক, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, এই 4জন, এবং তৎকালীন যে 4 ছাত্রনেতা যাদেরকে 4 খলিফা হিসেবে অভিহিত করা হতো, কেউ কেউ বেঁচে আছেন, অনেকেই প্রয়াত, নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন এবং আসম আব্দুর রব। আমি মনে করি এদের স্বাধীনতা পদক দেওয়া উচিত। যদি না পেয়ে থাকেন, 11 জন সেক্টর কমান্ডার এবং 3 ফোর্সের 3 অধিনায়ক, তাদের নিয়ে কাউকে নিয়ে অনেক বিতর্ক আছে। এমনকি একেবারে বিএনপির ভীষণ রকম রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে কেউ আছেন। তারপরও আমি মনে করি তাদের দেয়া উচিত। আমি আশা করব যে এই বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এবং শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটা আন্তর্জাতিক রাজনীতি বা আঞ্চলিক রাজনীতির সঙ্গে যুক্ত। যে প্রধানমন্ত্রী, আমি শুনেছি পত্রপত্রিকা দেখলাম যে তিনি এবং তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান তাদের পাসপোর্ট, তারা বাংলাদেশের পাসপোর্ট নতুন করে নিয়েছেন বা সেটা কাজটা সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী কোথায় যাবেন তার প্রথম বিদেশ সফরে, এই আলোচনাটা নানা মহলে আছে এবং আন্তর্জাতিক মহলও এই বিষয়টা বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করবে। প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশে ফেরার আগে একবার শুনেছিলাম যে তিনি উমরা করতে সৌদি আরবিয়াতে যাবেন, কিন্তু তার যেহেতু ট্রাভেল সংক্রান্ত নানা জটিলতা ছিল, তিনি তখন এবং সামগ্রিক পরিস্থিতির কারণে
এবং আমাদের প্রাত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, প্রধানমন্ত্রীর মা আজকের প্রধানমন্ত্রী বা, সে কারণে তো চাওয়া হয়নি। এটা তার একটা প্রায়োরিটি লিস্টের মধ্যে আছে তিনি সৌদি আরবে, এবং এটা অফকোর্স আমি ধরে নিতে পারি যে তার প্রধানত ব্যক্তিগত সফর, সেটাকে হয়তো সরকারি বা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়েও যাওয়া হতে পারে, বা সেটা সৌদি আরবে চাইলেও সেরকম কিছু হতে পারে, হোক বা না হোক এটা ধর্মীয় বিষয়, তিনি প্রধানমন্ত্রী যে কোনো সময় যেতে পারেন, যাবেন। আমি শুনেছি যে তিনি জুন জুলাইয়ের দিকে চীনে যাবেন, এরকম একটা সফরের পরিকল্পনা হচ্ছে, কিন্তু তার আগে তিনি কোথায় যাবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কোন দেশ? এটা কি যুক্তরাষ্ট্র, এটা কি চীন, ভারত, ভুটান? সাধারণত প্রতিবেশী দেশে অনেকে প্রথম সফর করেন, সেই হিসেবে অনেকে মনে করতে পারেন ভারত সেটা চাইবে। ভারতে গেলে ভারত নিঃসন্দেহে খুশি হবে, প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন। কিন্তু এবং যদি ভারতের আগে চীনে যান, সেটা যুক্তরাষ্ট্র এবং ভারত কতটা ভালোভাবে নিবে সেটা একটা বড় প্রশ্ন। ভারতে গেলে দেশের ভিতরে সেটা নিয়ে একটা সমালোচনাও হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতকে কতটা আপনি এই সরকার অস্বীকার করে চলতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। নিরাপদ হচ্ছে প্রথম সফরটা যদি প্রধানমন্ত্রী ভুটানে যান, আমার মতে ছোট্ট দেশ, দক্ষিণ এশিয়ার দেশ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, ভারতেরও আগে স্বীকৃতি দেয় 1971 সালে, এবং সেই বিবেচনায় যদি তিনি ভুটান যান, এবং তারপরে সেটা ভারত হতে পারে এবং অন্য কোনো দেশ হতে পারে, সেগুলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং অবশ্যই সিদ্ধান্ত তার এবং তার সরকারের। কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয় দিয়েই অনেকে অনেক কিছু বিবেচনা করবার চেষ্টা করবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।